আপনাদের সবাইকে আমার এই শ্রুতি গল্পের আসরে স্বাগত। আর পাঠ করছি শ্রী ধ্রুবেশচন্দ্র অধিকারীর লেখা ছোট গল্প হরিহর বাবুর মৃত্যু ভয়। আমাদের হরিহর বাবু ভয়ানক ভয় পেয়েছেন। ব্যাপারটা গোড়া থেকেই বলি তাহলে। এক রবিবার হরিহর বাবুর ওয়াকে বসে খবরের কাগজ পড়ছিলেন। এমন সময় জটাজুটোধারী এক সন্ন্যাসী এসে হাজির। সন্ন্যাসী এসেই হরিহর বাবুকে বললে, বাবু, तुमका कपाल बहुत खराब है, हमको कुछ भोजन दिलाओ, साधु को खिलाने से तुम्हारा अच्छा होगा। হরিহরবাবু চিরকালই সাধু সন্ন্যাসীদের ওপর সদয়। তার উপর সাধু বলেছেন তার কপাল সুবিধে নয়। তিনি তাড়াতাড়ি অভ্যর্থনা করে সাধুকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে নানা রকমের খাবারের ব্যবস্থা করলেন। সাধু বাবা সেসবের সদ্ব্যবহার সমাধা করে শেষে বললেন, देखो बच्चा, सामने हफ्ता में तुम्हारा खत्म हो जाएगा। जो कुछ करना है इसके भीतर कर लो। शनिचर को उधर तुम और नहीं रहोगे। এই কথা শুনেই তো হরিহর বাবুর মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। তিনি ম্লান মুখে সাধু বাবাকে বিদায় দিলেন। এত খাইয়ে দাইয়েও শেষটায় এই শনিচর লাভ করতে হবে এতটা তিনি প্রত্যাশা করেননি। হরিহর বাবুর আতঙ্ক হওয়া অস্বাভাবিক নয়। প্রাণের ভয় কার না হয়, তার উপর তার অত বড় সম্পত্তি তার হাত ছাড়া হয়ে যাবে। তার ছেলেরা এখনো নাবালক, তার সম্পত্তির সঙ্গে তারাই বা কোথায় কার হাতে গিয়ে পড়বে এই তার ভাবনা হলো। তার উপর তার ইচ্ছে ছিল মরবার আগে ছেলেদের বিয়ে দিয়ে সংসারই করে যাবেন। কিন্তু যেরকম গতিক দেখা যাচ্ছে তাতে মনে হয় ভগবান তার উপর তেমন খুশি নন। তার মনের সমস্ত বাসনা পূর্ণ করে যেতে পারবেন কিনা সন্দেহ। হরিহর বাবুর গিন্নি কিন্তু এসব শুনে কিছুমাত্র ঘাবড়ালেন না। তিনি বললেন, ওরা সব ভণ্ড, ওদের কথায় কি বিশ্বাস করতে আছে? উপায়ের মতলবে ওরা ওই রকম বলে থাকে। হরিহর বাবু বললে, সাধুর কথা কখনো মিথ্যে হয়? তাছাড়া কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি একটা গাধা আমাকে চাট মেরে ফেলে দিয়েছে। সেই স্বপ্নের দৃশ্যটা এখনো তিনি মনশ্চক্ষে যেন দেখছিলেন। সেই গাধা আর কেউ নয় গিন্নি, সাক্ষাৎ যমদূত। এবার আমার ভালো মন্দ একটা কিছু না হয়ে আর যায় না। তাছাড়া গিন্নির কথায় হরিহর বাবুর কোনোদিনই খুব আস্থা ছিল না। তিনি দেরি না করে ব্যাংক থেকে তার টাকা কড়ি সব তুলে আনলেন। তারপর প্রায় সমস্ত সম্পত্তি ছেলেদের নামে উইল করে দিলেন এবং তার এক ভাগ্নেকে, তার একমাত্র সেই ভাগ্নের কথা ভেবে আজ তার ভারী দুঃখ হতে লাগলো। ভাগ্নের গায়ে হাত তুলতে নেই, কিন্তু হঠাৎ রাগের চোটে কিছুদিন আগে তাকে এক চপেটাঘাত করেছিলেন। সেই থেকে বেচারি বাড়ি ছাড়া। কোথায় গেছে কেউ জানে না। নানা রকমের খোঁজ করেও কোনো ফল হয়নি। আনন্দবাজারে বিজ্ঞাপন দিয়েও না। ভাগ্নের জন্য তিনি আহার নিদ্রা ত্যাগ করেছেন, খেপে গেছেন, খাবি খাচ্ছেন ইত্যাকার সব ঘোষণাও কোনো কাজে লাগেনি। বাপ মাহারা অনাথ সেই ভাগ্নের নামে। যদি সে কখনো ফিরে আসে, তার বড় একটা তালুক আর নগদ 1010 তিনি দানপত্র করে দিয়ে গেলেন। এই সব কাজ সুচারুরূপে নিষ্পত্তি করতেই দুদিন গেল। তারপর তিনি কলকাতার সব ডাক্তারকে ডাক দিলেন, একই সঙ্গে কল দিলেন সবাইকে। কিন্তু তারা সবাই নানাভাবে পরীক্ষা করেও হরিহর বাবুর দেহযন্ত্রে বিশেষ কোনো রোগই আবিষ্কার করতে পারল না। তারা সবাই এক বাক্যে বলে গেল, দিব্যে আছেন মশাই,
আপনার দেহে তো কোনো ব্যাধি দেখতে পাচ্ছি না। এই বলে দস্তুর মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিমর্ষ মুখেই তারা বিদায় নিল। তাদের কথায় হরিহরবাবু একেবারেই বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, হয় এরা উজবুক, একদম কিচ্ছু জানে না, ডাক্তারি ডও ঢোকেনি তাদের পেটে, নয় তারা যুক্তি করে সবাই জুটে ফাঁকি দিচ্ছে তাকে, আরো বেশি ভিজিট আদায় করবার মতলবেই কিনা কে জানে। কিন্তু হরিহরবাবু দমবার পাত্র নন। তিনি বাজার থেকে মোটা মোটা ডাক্তারি বই কিনে এনে নিজেই আগাগোড়া পড়তে শুরু করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে নিজেই প্রেসক্রিপশন করে ডিসপেন্সারি থেকে নানা রকম ওষুধ কিনে আনাচ্ছেন। সেগুলো দাগে দাগে ঘন্টায় ঘন্টায় নিয়মিতভাবে সেবনেরও কোনো ত্রুটি করছেন না। একটা টেথোস্কোপ অবধি কেনা হয়ে গেছে, তাই কানে লাগিয়ে গভীর মনোযোগে মাঝে মাঝে নিজের বুক নিজেই তিনি পরীক্ষা করে দেখছেন। এইভাবে যথাসাধ্য নিজের চিকিৎসা নিজেই তিনি করতে লেগেছেন। কথায় বলে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। কাজেই সহজে মারা যেতে তিনি প্রস্তুত নন। বিনা চিকিৎসায়, বেঘুরে, বিনা বাক্যব্যয়ে, একটি টু শব্দ না করে অক্লেশে দেহ রক্ষা করবেন আমাদের হরিহরবাবু মোটেই সে বান্দা নন। কিন্তু কদিনই বার, আজ বুধবার, আর এই আসন্ন শনিবার, আসছে শনিবারই তো তার নির্ঘাত। ভাবতে ভাবতে হরিহরবাবু শিউরে উঠেছেন, চোখ ফেটে জল এসে পড়ছে তার। খানিকক্ষণ আপন মনে কেঁদে কেটে চোখ মুছে তিনি বেরিয়ে পড়েছেন। মুক্ত বায়ু সেবনের জন্য একটি মোটর কেনার দরকার, অচিরেই দরকার। হাওয়া বদলে অনেক সময় লোকে বেঁচে গেছে, এই রকম শোনা যায়। আর যদি মরতেই হয়, হাওয়া খেয়েই মরবেন, দুঃখ কি? মোটরে চেপে সশরীরে স্বর্গে গিয়েও সুখ আছে। মোটর কিনে আর কি, সকাল আর বিকেল সারা দিন গড়ের মাঠে তিনি ঘুরে বেড়ালেন। পরের দিন বৃহস্পতিবার, হরিহর বাবুর দুশ্চিন্তা আরো বাড়ল। এবার তিনি পুত্রদের বিবাহের জন্য ক্ষেপে উঠলেন। হরিহর বাবুর স্ত্রী তো শুনেই খাপ্পা। তিনি বললেন, বলি তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই দুটো কচি কচি ছেলে, দুধের বাচ্চা, ওদের বিয়ে দেবে বলছো কি? কিন্তু হরিহর বাবু নাছোড় বান্দা, তার বহু দিনের বাসনা ছেলেদের সংসারী দেখে দু চোখ বুঝবেন। সে মনোবিলাস পূর্ণ না করে তিনি মারা যান কি করে? অতএব বিকেলের দিকে কোত্থেকে আরো নেহাত কচি কচি দু ফোঁটা দুটো মেয়েকে ধরে এনে পুরুত ডাকিয়ে গোধূলি লগ্নে ধুমধাম করে ছেলেদের বিয়ে দিয়ে দিলেন। অবশেষে শুক্রবার এসে পড়ল। আজ সকাল থেকেই হরিহরবাবু ঝুড়ি ঝুড়ি ফল কিনে শহরের যত ঠাকুরবাড়ি ছিল সব জায়গায় পুজো পাঠাতে শুরু করেছেন। যদি দেবতাদের দয়ায় কোনো গতিকে বেঁচে যান এ যাত্রা। হরিহরবাবু মরবার জন্য অপ্রস্তুত নন, আর তেমন নারাজও নন এখন। মরিয়া হয়েই রয়েছেন বলতে গেলে, তবু একবার শেষ চেষ্টা করে দেখতে হয়। চেষ্টা করতে দোষ আছে? করেও তো থাকে মানুষ। তাছাড়া দৈবের কৃপায় কি না হয়। রক্ষা পাওয়া তো সামান্য কথা, কখনো পায় নাকি কেউ কোথাও? অতএব পুরুষাকারের সাহায্যে দৈবকে কাবু করা যায় কিনা, খুশি করতে পারা যায় কিনা, তাই জানার জন্যই তিনি উঠে পড়ে লাগলেন। আজ আর তিনি বেড়াতে বেরুলেন না। আজ দৈবই তার ভরসা। ঘরে বসেই তার নিজের ব্যবস্থা মতো যাবতীয় ওষুধ সব একজোট করে একত্র মিক্সচার বানিয়ে খেতে আরম্ভ করে দিয়েছেন। সব ওষুধের সম্মিলিত ফল একটা আছেই, এবং সে ফল অব্যর্থ হতে
বাধ্য। মাঝে মাঝে সেই মিক্সচার খাচ্ছেন, আর তখন থেকে ঠায় একভাবে বসে কানে আর বুকে টেথোস্কোপ লাগিয়ে রয়েছেন। বুকের চালচলন দেখছেন, গতিবিধি লক্ষ্য করছেন। হতভাগাটা হার্ট ফেল করেছে কিনা খবর নিচ্ছেন নিজেই। আজ আর তার খাওয়া দাওয়ার কোনো বালাই নেই। পুজো বাড়ি থেকে প্রাসাদী যে সব ফলমূল ফেরত এসেছে, সেই সবই তিনি খেয়ে রয়েছেন। আসা মাত্রই সেসব নিঃশেষ করেছেন। দেবতার প্রসাদই তার একমাত্র পথ্য আজ। বিকেলের দিকটায় সারা বুকে তিনি ফ্লানেলের ব্যান্ডেজ জড়িয়ে ফেললেন। কি জানি হঠাৎ ঠান্ডা লেগে যদি কিছু হয়ে যায়। কথায় বলে সাবধানের বিনাশ নেই। অবশ্যই সাধুর কথা কখনো মিথ্যে হবার নয়, না ফলেও যায় না। একেবারে অমোঘ। হরিহরবাবুর বিনাশ সুনিশ্চিত, সে বিষয়ে আর যারই সন্দেহ থাক, তার নিজের কোনো সংশয় নেই। কিন্তু তথাপি তিনি চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। কোনো আফসোস নিয়ে মরা তার কুষ্টি বিরুদ্ধ। কিন্তু নিজেকে নিয়ে এতটা বিব্রত থাকার মধ্যেই সন্ধ্যের মুখে হরিহর বাবুকে ভারী ব্যস্ত হয়ে পড়তে হলো। আজ কদিন ধরেই অনবরত তার আত্মীয় স্বজনের কাছে কেবল তিনি চিঠি ছেড়েছেন। তোমরা পত্রপাঠ চলিয়া আইসো, নচেত আমাকে আর দেখিতে পাইবা না। ইতি মৃত্যু মুখে পতিত তোমাদের শ্রী হরিহর চক্রবর্তী। আজ সন্ধে লাগতেই তার বাড়িতে আত্মীয় স্বজনদের গাঁদি লেগে গেল। কাছে পিঠে দূরে নিকটে দেশ বিদেশ থেকে তার কাকা জ্যাঠা মাস্তুতো ভাই পিস্তুতো বোন ভাইপো ভাইজিরা সবাই শেষ দেখা দিতে এসে পড়েছে। হরিহর বাবুর বুকে ব্যান্ডেজ বেঁধে তাদের অভ্যর্থনা করছেন, করুণ কণ্ঠে তাদের কুশল প্রশ্ন শুধাচ্ছেন। মৃত্যুর পূর্বদিনে আজকে তার কাছে আত্মীয়রা আর শত্রু নয়। তাদের সমস্ত শত্রুতা, সব হিংসা দেশ যাবতীয় অপরাধ তিনি ভুলতে পেরেছেন, অন্তত অকাতরে চেপে রাখতে পেরেছেন আজ। অবশেষে এলো শনিবার, সেই মারাত্মক শনিবার, সেই সাংঘাতিক শনিবার এলো সব শেষে। আজ হরিহর বাবুর মুখে টু শব্দটি নেই। বুকে টেথোস্কোপ লাগাতেও তিনি ভুলে গেছেন আজ। এমনিতেই বিনা টেথোস্কোপে এমনি কান পেতে মৃত্যুর পদশব্দ স্পষ্টই যেন তিনি শুনতে পাচ্ছিলেন। ওষুধপথ্য সব আজ বন্ধ। আত্মীয় স্বজনেরা সকলেই খুব উদ্বিগ্ন, পাছে হরিহর বাবুর মৃত্যুতে কোনো বিঘ্ন ঘটে, ভারী শ্রাদ্ধটা মাটি হয়ে মাঠে মারা যায়, বেশি দূর না গড়ায়, ফসকে গিয়ে টসকে যায় কোনো গতিতে। সেই ভাবনাতেই সবাই কাহিল। সবাই প্রাণপণে তার সদ্গতি চাইছে, আত্মার শান্তি কামনা করছে। তিনি মারা যাবার ঢের আগে থাকতে, এখন থেকেই। তার স্ত্রী পুত্রেরা এবং পুত্রের স্ত্রীরা সর্বদা তার কাছে বসে রয়েছে। আত্মীয়দের তো কথাই নেই, মাছির মতো তারা ছেকে রয়েছে। শুধু ডান হাতের সদ্ব্যবহারের জন্যই কেবল যা তাকে ছেড়ে যাচ্ছে মাঝে মাঝে। তাকে মৃত্যু মুখে ফেলে রেখে খুব দুঃখের সঙ্গেই ক্ষণে ক্ষণে যা তাদের পাশের ঘরে যেতে হচ্ছে। অনাত্মীয় বন্ধু বান্ধবরাও খবর পেয়ে বিছানার ধার ভিড় করে এসে দাঁড়িয়েছে। খবরের কাগজের সংবাদদাতারা খবর না পেয়েই এসে গেছে। এমনকি ফটোগ্রাফাররাও শেষ স্ন্যাপ তুলবার জন্য ক্যামেরা নিয়ে হাজির। পাড়াপড়শিরাও অনুপস্থিত নয়। কিন্তু দুঃখের বিষয়, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, হরিহর বাবু মারা গেলেন না।
শনিবার সকাল বিকেল সন্ধে একে একে সব কেটে গেল। হরিহর বাবুর মরবার কিন্তু নামটি নেই। বন্ধুরা হতাশ হয়ে চলে গেল। পাড়াপড়শিরাও দীর্ঘ নিঃশ্বাস ফেলে সরে পড়ল। আত্মীয় স্বজনেরাও ট্রেনে চেপে দেশে ফিরবে কিনা বেশ উচ্চ কণ্ঠে ফিসফিস করেই কানাঘুষা করতে লাগলেন। এই সব দেখে শুনে মরতে পারছেন না বলে হরিহর বাবু রীতিমতো লজ্জিত হয়ে পড়লেন। এইভাবে সারা রাত কাটল। শনিবারের সারা রাত, তারপর আবার আর এক রবিবার ঘুরে এলো। হরিহর বাবু ক্ষুণ্ণ মনে অত্যন্ত সংকোচে বৈঠকখানায় নামলেন। সত্যি বলতে কি, লোক সমাজে মুখ দেখাতে তার ভারী লজ্জা করছিল। এমনকি এর চেয়ে মারা গেলেই এতক্ষণ গোলে হরিবোলের মধ্যে খাটিয়া চেপে কেওড়া তলার দিকে কেটে পড়তে পারলেই মনে মনে তিনি যেন খুশি হতেন। কিন্তু হরিহর বাবুর নাচার, মরণ তার হাত ধরা নয়। কি করেন তিনি? ক্ষুব্ধ চিত্তে হরিহর বাবু আবার সেই রোয়াকে গিয়ে বসলেন, 7 দিন আগের মতো। আবার খবরের কাগজ হাতে নিলেন। একসঙ্গে 7 দিনের খবরের কাগজ। এমন সময় সেই সন্ন্যাসী ফির এসে হাজির। তাকে দেখবা মাত্র হরিহর বাবু রেগে আগুন। তার ভেতরের যাবতীয় তেল আর বেগুন একসঙ্গে যেন জ্বলে উঠল। তিনি ছুটে তাকে মারতে গেলেন। বেটা ভণ্ড কোথাকার, কোথায় আমি মারা গেলাম? আমার এতনা লোকসান হলো, এত টাকা জলে গেল আমার, আমাকে ঠকানো বটে, এইভাবে আমাকে ফাঁকি দেওয়া। এখনো আমি বেঁচে আছি, জলজ্যান্তই বেঁচে রয়েছি, আর মারা যাব কিনা সন্দেহ। ছি ছি, পাজি, জোচ্চোর, বদমাইশ, আমার নাম খারাপ করে দিল, হারামজাদা কোথাকার। এই বলে তিনি সাধু বাবার দাঁড়ি ধরে ঝুলে পড়লেন। ঝুলে পড়তেই পাকা দাড়ি খুলে এলো এবং তার ভেতর থেকে বেরিয়ে পড়ল তাঁর বহু দিনের পলাতক গুণধর। আর কে? সেই ভাগ্নে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন। দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে।